এক কাপড় ব্যবসায়ী, তার জীবনে ঘটেছিল এক ভৌতিক অভিজ্ঞতা। শুধুমাত্র তার সাথে নয়, তাদের পরিবারের প্রত্যেকের সাথে কিছু না কিছু ঘটেছিল। এর আগে আমি যে ঘটনাগুলো বলেছি, সেক্ষেত্রে হয়তো কিছু কিছু ঘটনা এমন থাকে যেখানে এই যে অতৃপ্ত আত্মা ক্ষতি করার জন্যই আসে। কিন্তু আজকে যে ঘটনাটা আপনাদের বলবো না, যে অতৃপ্ত আত্মা ক্ষতি করার জন্য নয়, কিছু ফিরিয়ে দেওয়ার জন্য, ভালো চাওয়ার জন্য এসেছিল। আর যেটা শুনলে বন্ধুরা আপনাদের সত্যি খুব ভালো লাগবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আত্মা ও ঈশ্বরকে আপনারা সত্যি খুব ভালোবাসা দিচ্ছেন, তার জন্য আমি আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। প্লিজ বন্ধুরা, এইভাবেই আমার পাশে থাকবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ঘটনাটা আমাকে একটা বোন পাঠিয়েছে, যার বয়স এখন 19 বছর এবং যার ডাকনাম তুয়া। তাই আমি বোনটাকে তুয়া বলেই ডাকছি। তুয়ার বাবার জীবনে এবং তাদের সাথেও কিছু কিছু ঘটনা ঘটেছে, কিন্তু তাদের সেই ঘটনার কারণে কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। তুয়ার বাবার মেদিনীপুরের বাজারে একটা কাপড়ের দোকান আছে। তিনি কিন্তু একাই চালান, তাহলে বুঝতেই পারছেন দোকানটা কিন্তু খুব বড় নয়, মোটামুটি ভালোই চলে। মেদিনীপুরের থেকে একটু ভেতরে তাদের বাড়ি আর কি। একটা দোকান যেখানে সমস্ত জামা কাপড় পাওয়া যায়, মেয়ে, বউ, ছেলে, ছোট বাচ্চা, সমস্ত ড্রেস সেখানেই পাওয়া যায়। বহু বছর কিন্তু তার দোকানটা, তাই সেখান থেকে সবাই খুব বিশ্বাস সহকারী জামা কাপড় নিয়ে যায়। যেহেতু দোকানটা অনেক পুরনো না, তাই বাধা ধরা কিছু কাস্টমার সেখানে নিয়মিত আসে আর কি, যখন তাদের দরকার পড়ে কোনো কিছুর ক্ষেত্রে। তো এমনই দুজন মানুষ সেখানে আসতেন, আরো অনেকে আসতেন। তো তাদের কথাই বলছি আর কি। সেই মানুষ দুজন স্বামী স্ত্রী। ওনাদের বয়স হলো যে পুরুষ মানুষটি, তার বয়স ওরকম 47-48 হবে, আর তার স্ত্রীর বয়স ওই 41-42 মতো হবে আর কি। আর তাদের একটি মাত্রই মেয়ে, সে খুব বেশি এই দোকানে আসেনি। ওই দুজন স্বামী স্ত্রী আসতেন, কোনো দরকার হলে এখান থেকেই সমস্ত জিনিস নিয়ে যেতেন। অনেক সময় যদি কাউকে কোনো জিনিস দেওয়ার হতো, অনেক জামা কাপড় লাগতো, তো সেই দোকান থেকে এসে নিয়ে যেত। একটা ভরসার জায়গা তৈরি হয়ে গিয়েছিল একে অপরের প্রতি, একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে গিয়েছিল। তো এমন একদিন শুধুমাত্রই ভদ্রলোকই সেখানে আসলেন। তিনি কিন্তু চাকরি করতেন। তিনি সেখানে এসেছেন সন্ধ্যার দিকে, হয়তো চাকরি থেকে ফেরার পথে সেখানে এসেছেন। এসে বলছেন যে, দাদা এরকম বাড়ির গিন্নিকে তো কিছু একটা দিতে হয়, আমাদের বিবাহ বার্ষিকী, তো ভালো একটা শাড়ি দেখান। এবার এটা কিন্তু প্রায় 10-12 বছর ঘটনাটা হয়ে গেছে। আর তখন এতটা অনলাইনে পয়সা দেওয়ার চল না ছিল না, তাই ক্যাশে দেওয়া হতো, ভালো কথা। একটা শাড়ি দেখলেন, জামদানি শাড়ি, খুব ভালো জামদানি, দাম বললো 1800 টাকা। একটা ভালো শাড়ি কিনবেন আর কি স্ত্রীর জন্য। শাড়ি দেখালেন, শাড়িটা কিনলেন। কিন্তু যখন তিনি টাকাটা বের করতে গেলেন, তখন তিনি দেখলেন তার পকেটে মানি ব্যাগ নেই এবং সেই পকেটটা কাটা, অর্থাৎ তার টাকা চুরি হয়ে গেছে। তিনি একটু ইতস্তত বোধ করছেন, খুব অস্বস্তিও ফিল করছেন। এটাই স্বাভাবিক যে আমি এত টাকার শাড়ি কিনলাম আর আমার কাছে টাকাই নেই, কি করবেন বুঝতে পারছেন না। একটু হতভম্ব তিনি হয়ে গেছেন, কথা বলতে পারছেন না। তখন তিনি বললেন যে, দাদা শাড়িটা রাখুন, আমি পরে এসে, কাল পরশু এসে আমার শাড়িটার টাকা দিয়ে নিয়ে যাব। তখন মেয়েটার বাবা যে ঘটনাটা পাঠালো, তুয়ার বাবা বলছে যে, কোনো সমস্যা আমাকে বলতে পারেন, আপনাকে দেখে মনে হচ্ছে খুব চিন্তিত, কি হয়েছে? বলছে, দাদা আমার কাছে তো মানি ব্যাগ ছিল, কিন্তু মানি ব্যাগ মনে হয় চুরি হয়ে গেছে, পকেট মাররা আমার মানি ব্যাগটা নিয়ে গেছে। তখন তুয়ার বাবা একটু দুঃখ প্রকাশ করছেন যে, কত টাকা ছিল? বলছে, ছিল অন্তত 2-3 হাজার টাকা মতো আমার ব্যাগে ছিল, চুরি হয়ে গেল। তুয়ার বাবা একটু কষ্ট পেয়ে বললেন যে, ঠিক আছে দাদা, আপনারা তো সব সময় এখানে আসেন, অনেক বছর তো হচ্ছে আপনারা এখানে আসছেন, এইটুকু যদি বিশ্বাস না থাকে তাহলে কি করে হয়? আপনি শাড়িটা নিয়ে যান, আর কালকে তারপরে যখন সময় পাবেন তখন এসে টাকাটা দিয়ে যাবেন, কোনো ব্যাপার না। কিন্তু এই যে ভদ্রলোক, তিনি বারবার করে বলছেন, দেখুন একটা স্ত্রীকে একটা জিনিস দেব, একটা শাড়ি দেব, আর সেখানে আবার বিবাহ বার্ষিকী বলে কথা, যদি স্ত্রী জানতে পারে যে আমার টাকা চুরি হয়ে গেছে, এমনি খুব টেনশন করবে। কারণ সে বারবার করে বলে যে ব্যাগের মধ্যে টাকাটা রাখতে, অর্থাৎ অফিস ব্যাগের মধ্যে টাকাটা রাখতে বলে, কারণ বাসে এমনি খুব ভিড় হয়, আর ভিড়ের কারণে পকেট মারা সেখানে থাকলে তাহলে তো আর কোনো কথাই নেই, চুরি তো যাবেই। আর যেহেতু ওখানকার মানুষজন একটু বাসেই চলাফেরা করে আর কি, যেটা বললো তুয়া, আমার বাড়ি তো মেদিনীপুর নয়, সম্পূর্ণ উল্টো সাইডে, তাই অতটা আমি জানবো না।
যেটা আমাকে তুয়া বোন বলল আমি সেটাই বলছি আর কি। তো তাই তিনি বলছেন যে যদি জানতে পারে আমার স্ত্রী তাহলে খুব রাগারাগি করবে। তখন তুয়ার বাবা বলল যে আপনি বলবেন না যে টাকা চুরি হয়ে গেছে, আপনি বলবেই না যে ধার বাকি এরকম করে নিয়ে এসেছি, কেন বলতে যাবেন? যদি আপনি না বলেন তাহলে তারা জানবে বা কি করে? অনেক কথা বলার পরে শাড়িটা বাড়িতে নিয়ে আসলো। আর যেহেতু বিবাহ বার্ষিকী বলে কথা, তাই তিনি এসে বলেন উনি তার স্ত্রীকে যে টাকা চুরি হয়ে গেছে। সেদিনই কিন্তু ছিল তাদের অ্যানিভার্সারি। সেখান থেকে এসেছে, অফিস ছিল তো অফিস ছুটি করতে পারিনি, সেখান থেকে এসেছে। তার স্ত্রী তার জন্য সমস্ত কিছু জোগাড় করে নিয়ে বসে আছে, তার মেয়েও রয়েছে। একটু সেলিব্রেশনও করা হলো, ও একটু পায়েস আর কেক। খুব ভালোভাবে সময়টা গেল আর কি। কিন্তু স্ত্রীরা তো সমস্ত কিছুই বুঝতে পারে, তার পকেটটা কাটা, সে বুঝতে পারবে না? সে তার স্বামীকে বলছে যখন ওই জিনিসপত্রগুলো মানে জামা কাপড়গুলো গুছিয়ে রাখবে আর কি, পরের দিন কেচে দেওয়ার জন্য বা গুছিয়ে রাখার জন্য, তখন তিনি বললেন যে এই পকেটটা কাটলো কি করে। একটু বিস্মিত হয়ে গেছে যে সত্যি এখন আমি কি বলবো। বলছে সেলাই ছিঁড়ে গিয়েছিল, হাত দিতে গিয়েছিলাম তাই ছিঁড়ে গেছে। আর কিছু তেমন জিজ্ঞেস করেনি। রাতটা মোটামুটি ভালোভাবেই কাটলো। তখন ওই ভদ্রলোক মনে করলেন যে অফিসে তো পরের দিন অফিস আছে, অফিসে তিনি যাবেন, আর ফেরার পথে টাকাটা তিনি ওই তুয়ার বাবাকে দিয়ে যাবেন। কিন্তু সেই দিন ফেরার পথে তার একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর যে কারণে তিনি স্পট ডেড হয়েছেন এবং মারা যান। ফেরার পথে আর কি, অফিস থেকে ফেরার পথে। খুবই একটা মর্মান্তিক বিষয়, এটা নিয়ে আমি আর বেশি বিস্তারিতভাবে বলছি না, কারণ আমার বলতেও খারাপ লাগছে। জানাজানি হয়ে গেল ব্যাপারটা। বাড়ির পরিবেশ কি হতে পারে আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন, এটা আর বলার অপেক্ষা রাখে না। তারপরে কাজ শেষ হলো। তার যে মেয়ে ছিল, ছোট মেয়ে, ছোট খুবই নয়, 15-16 বছর বয়স, সেই মেয়েটি তার বাবার কাজ করলো। তাদের বসত বাড়ি কিন্তু হাওড়া। চাকরির সূত্রে তারা ওখানে গিয়ে কয়েক বছর ছিলেন আর কি। আর তার আগেও কিন্তু তারা অন্য জায়গায় থেকেছে। আসলে তার স্বামীর চাকরি তো একটু বদলি চাকরি, তো যেখানে সেখানে থাকতে হয় কয়েক বছর, কোনো জায়গায় একটু কম বছর থাকতে হয়, কোনো জায়গায় বেশি বছর থাকতে হয়। তো এটাই আর কি ব্যাপার ছিল। তো এরকম ঘটনা হওয়ার পরে তারা কিন্তু তাদের হাওড়া বাড়িতে চলে আসে এবং সেখানে এসেই সেই মেয়েটা কাজকর্ম আর কি তার বাবার কাজটা করেছিল। আর তারপরে তারা সেখানেই থেকে গেছে। এদিকটা তো গেল। ওদিকে তুয়ার বাবা, প্রায় 1 মাস মতো হয়ে গেছে, কিন্তু সেই লোকটা এদিকে আর আসে না। তুয়ার বাবার একটু খারাপ লাগছে। খারাপ লাগাটাই স্বাভাবিক, যে এরকম একটা মানুষ, বিশ্বস্ত মানুষ, এরকম একটা জিনিস নিয়ে গেল আর আসলো না। টাকাটা মেন ব্যাপার না, একবার তো দেখা করতে আসবে, দেখা করতেও আসলো না, কি ব্যাপার। প্রায় 1টা মাস হয়ে গেছে সেই মানুষটা তুয়ার বাবার দোকানে আসেনি। একটু তো খারাপ লাগবে, সে ব্যবসাদার মানুষ, বিশ্বাস করে দিয়েছিল। কিন্তু আবার একটু চিন্তাও হচ্ছে, কারণ তারা এখানে যে কয় বছর ছিল, কোনো অনুষ্ঠান হলে, কোনো দরকার হলে তারা এখান থেকে জামা কাপড় নিয়ে গেছে, কোনো আত্মীয় স্বজনকে জামা কাপড় দেওয়ার হলে এখান থেকে সমস্ত কিছু নিয়ে গেছে। এত বিশ্বস্ত একটা মানুষ এরকম তো করতে পারে না। আর যেহেতু তিনি চাকরি করেন, টাকা পয়সারও কোনো সমস্যা নেই, তাহলে কি কোনো অসুবিধা ঘটলো? নাকি তারা এখান থেকে নিজের বসত বাড়িতে গেছে আর কি, যেখানে বাড়ি সেখানে ঘুরতে গেছে? এটাও হতে পারে। কারণ তুয়ার বাবার সাথে ওদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। বললাম না, সময় অসময়ে দোকানে আসতো আর কি, যে কোনো ছোট ছোট জিনিস হলে এখান থেকে কিনে নিয়ে যেত। তাই একটু কথাবার্তা হতো। শুধু তো আর এসে কিছু কিনে টাকা দিয়ে চলে যাবে এমন তো নয়, এসে 2-একটা কথাও হতো। একটা বয়সটাও অনেকটা ম্যাচিং খায়, তো সেইভাবেই আর কি কথাবার্তা ভালোই চলতো। তখন তুয়ার বাবা জানতে পেরেছিল যে তিনি চাকরি করেন, চাকরি সূত্রে এখানে আর কি এসেছেন। প্রায় 3-4 বছর হয়ে গেছে তারা এখানেই আছেন, আর এই বছরে এনার দোকানেই তারা জামা কাপড় কেনে আর কি। তো যখন 10-15 দিন হয়ে গিয়েছিল, দেখলো তুয়ার বাবা যে ওই মানুষটি আসছেন না, তখন তিনি তার ডায়েরির খাতায় তার ফোন নাম্বারটা এবং তার নাম লিখে রেখেছিলেন, আর কত টাকা বাকি আছে সেটাও লিখে রেখেছিলেন। আসলে দেখুন, তুয়ার বাবার দোকান অনেক পুরনো, কাস্টমার ভালোই হয়। আর যেহেতু তার তো মনে থাকে না, তিনি তো খাতায় টোকেননি, তার কারণ হচ্ছে তিনি জানতেন যে 1-2 দিনের মধ্যে টাকাটা আবার এসে দিয়ে যাবে, তাই এই ধারের ব্যাপারটা তিনি খাতায় লিখে রাখেননি। কিন্তু যখন দেখছেন যে 10-12 দিন অলরেডি হয়ে গেছে, আমি হয়তো ভুলেও যেতে পারি, তাই ফোন নম্বর সহ ওই ভদ্রলোকের নাম, সারনেম জানতেন, শুধু নাম জানতেন, নামটা লিখে রেখেছিলেন। ভেবেছেন এখন আর ফোন করবেন না, কিন্তু যদি এরপরে দিতে না আসে তো একবারে অন্তত একটু ফোন করে বলবে, বা হয়তো ভুলেও যেতে পারে, একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই কারণে কিন্তু লিখে রেখেছিল। আর অনেকে হয়তো ভাবতে পারেন ফোন নম্বরটা কোথা থেকে আসলো। ফোন নম্বর কিন্তু তার কাছে ছিল, কারণ ভালো একটা সম্পর্ক স্থাপন হয়ে গেছিল, ফোন নম্বরও আদান প্রদান হয়ে গিয়েছিল আর কি, ভালো একটা সম্পর্ক ছিল। এইভাবে মোটামুটি করে চলতে লাগলো। 1টা মাস হয়ে গেছে, কিন্তু সেই মানুষটাই দোকানে আসে না। আর তখন থেকে তুয়ার বাবার একটা চিন্তা শুরু হয়ে গেল, মানুষটার কোনো অসুবিধা হলো না তো?
যেন অসুবিধা না হয়, যদি ঘুরতে গিয়ে থাকে তো যাক না, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু খারাপ কিছু যেন না হয়। আর তখনই বাড়ি এসে তুয়ার বাবা তুয়ার মাকে এই ঘটনাগুলো জানিয়েছিল। তুয়া কিন্তু তখন অনেকটাই ছোট, ওই বড় জোর 7 বছর এরকম বা 6-7 বছর এরকম বয়স টয়স হবে আর কি। তখন তুয়ার বাবা সমস্ত ঘটনা বাড়িতে বসে জানালো, রাত্রেবেলার দিকে যখন খাওয়া দাওয়া করে তখন আর কি বলছে। এর আগে কিন্তু এই ব্যবসায়িক ব্যাপারে তুয়ার মার সাথে কোনো আলোচনা তুয়ার বাবা করে না, কারণ তুয়ার মা বাড়িতে সব সংসার চালায় আর তুয়ার বাবা ব্যবসা করে, সেখানে কিন্তু ওরা অতটা ভ্রুক্ষেপ করে না। যদি দরকারি পড়ে একান্ত কোনো পুজোর সময় হোক, পয়লা বৈশাখ বা যখন খুব কাস্টমার বেশি থাকে, তখন তার ভাই আছে যে অন্য কাজ করে, তখন তাকে এসে হেল্প টেল্প করে আর কি। কিন্তু তুয়ার মা সেই সময় বা তার আগে, বিয়ের পর পরে, বিয়ের আগে থেকে তো দোকান ছিল তুয়ার বাবার, তারপরে কিন্তু সেই দোকানে গিয়ে বসেনি কখনো কোনো জামা বা কোনো কিছু বিক্রি করার জন্য। আসলে তুয়ার বাবার একটু চিন্তাধারা আলাদা ছিল, এটা তুয়া বললো যে বাবা চাইতো না মা দোকানে গিয়ে বসুক, মা জিনিসপত্র বেচাকেনা করুক বাজারের মধ্যে বসে। কিন্তু এখন তুয়া বলছে মা এখন রীতিমতো দোকানে গিয়ে বসে, বরঞ্চ বাবা পেরে ওঠে না, মাই আর কি সমস্ত জিনিস বিক্রি করে। তুয়াও অনেক সময় দোকানে যায় যখন পেরে ওঠে না, এখন পুজোর বাজার তো আরো বেশি মানুষ কেনাকাটা করে। ভালো কথা, তুয়ার বাবা এই প্রথম তুয়ার মাকে ব্যবসা সংক্রান্ত কোনো কিছু জানালো, একটু চিন্তা হচ্ছে। তখন তুয়ার মা বলছে তুমি একটা কাজ করতে পারো, বলছো তো মোবাইল ফোন নম্বর, মানে মোবাইল নম্বর আছে, তো একবার ফোন করে বলো, কথা বলো। টাকা তুমি না চাও, কিন্তু ফোন করে কথা বললে যদি সে ভুলে যায় তাহলে তার মনে পড়ে যাবে। আর তুমি যে এত চিন্তা করছো দাদার জন্য ঠিক আছে কিনা, ফোন করলে তো সমস্ত কিছু জানতে পারবে। যেহেতু ছোট ফোনে নাম্বার সেভ করা ছিল, তাই তার স্ত্রীর কথা বলার পরেই তিনি ফোনটা করলেন। কিন্তু ফোন করার সঙ্গে সঙ্গে তিনি জানতে পারলেন যে নাম্বার সুইচ অফ, নাম্বারের কোনো অস্তিত্বই নেই আর কি। কিরকম একটা লাগে বলুন তো। তখন তুয়ার মা বলছে দেখেছো টাকা, তোমার 1800 টাকা মেরে দিয়ে চলে গেল। তুয়া বলছে যে মাও কিন্তু এরকম ধরনের কথাবার্তা বলেছে, একটু রাগারাগিও করেছে যে কেন এরকম 1800 টাকা তুমি কেন এরকম শাড়িটা দিয়ে দিতে গেছো, যদি এতই তার সমস্যা থাকে পরের দিন এসে নিয়ে যেতে পারতো, কি বা এমন তুমি কেন দিতে গেলে, কত টাকা লস হয়ে গেল বলো তো। এই করতে করতে না আরো 15টা দিন চলে গেল। তুয়ার বাবা সত্যি বলতে ভুলে গেছে, আর একটা জিনিস নাকি পড়ে থাকবে নাকি, যা হয়ে গেছে হয়ে গেছে, সে তার ব্যবসার কাজে মন দিয়েছে, ওইসব কথার মাথাতেও আনেনি। তার মাঝে কিন্তু 1-2বার তুয়ার মা জিজ্ঞেস করেছে কি ব্যাপার, ফোন করেছিল, কি ব্যাপার এসেছিল, কারণ একটু মহিলাদের, বাড়ির মহিলাদের দেখেছি, আমার মাকেও দেখেছি, বাবা কোনো কিছু ভুলে গেলে মা একটু মনে করিয়ে দেয়। তো এটা কিন্তু বাড়ির প্রত্যেকটা মহিলা, মা কাকিমা, এদের ক্ষেত্রে কিন্তু একটু হয়ে থাকে। কিন্তু তুয়ার বাবা এই জিনিসটা নিয়ে একটু রাগারাগি করতো, কারণ সে বলেছে তার স্ত্রীকে শেয়ার করেছে ঠিক আছে, কিন্তু বারবার করে তাকে কথা শোনানো, সে ভুল করেছে পুরো শাড়িটা দিয়ে দিয়ে টাকা না নিয়ে, এই জিনিসটা বারবার তার কানের কাছে বলছে বলে তুয়ার বাবারও না খুব রাগ হচ্ছে। মোটামুটি 45টা দিন কেটে গেল, সেই মানুষটা শাড়ি নিয়ে গেছে আর তার কোনো অস্তিত্বই নেই, সে এখানে আসছেই না। আর যেহেতু সে আসতো, এখানে কথাবার্তা হতো, কিন্তু এক্স্যাক্টলি সে এখানে কোথায় ভাড়া থাকতো, কোথায় থাকতো এটা কিন্তু কেউ জানতো না, কারণ তারা তো আর বাড়িতে যাতায়াত করেনি। একটা দোকানে যখন আমরা যাই, একটা দোকানে, সেখানে যেরকম সম্পর্ক স্থাপন, তাদের সাথে সেরকমই সম্পর্ক স্থাপন হয়েছিল, এর থেকে এত বেশি কিছু নয়। ভালো কথা, তারপরের একদিন ছিল শনিবার। শনিবার দিন খুব ব্যস্ততা, রাত করে বাড়ি ফিরেছে, কিন্তু রাত্রে বেলায়, গভীর রাত্রে 2-2:30 মতো বাজবে, একটা ঘরে তুয়ার বাবা, তুয়া এবং তুয়ার মা শুয়ে রয়েছে। ওই সময়টায় তুয়ার বাবার মনে হলো কেউ একজন তাকে না হাত জোরে জোরে ঝাঁকাচ্ছে, মানে ডাকার চেষ্টা করছে যে উঠুন, কিছু বলতে চাই আপনাকে, উঠুন উঠুন। আচমকা না ঘুমটা ভেঙে গেল, উঠছে, উঠে ভাবলো যে আমি কি স্বপ্ন দেখলাম, কিন্তু না, স্বপ্ন দেখলে তো আমার মনে থাকবে, কিন্তু স্পষ্ট মনে হচ্ছে যে আমার একটু আগে হাত ধরে কেউ এরকম ঝাঁকিয়েছে, কারণ হাতে ব্যথাও করছে। কেউ যদি বারবার করে আমার হাতটা ঝাঁকায় একটু তো ব্যথা করবেই, তো সেরকম তো ব্যথাও লাগছে যে কেউ ধরেছিল আমার হাতটা, কেউ ঝাঁকিয়েছে। এটা এরকম কেন হলো? সেদিন না কিছু বলেনি, হতেই পারে আমার মনের ভুল বা স্বপ্নও দেখতে পারি, এটা ভেবে না তুয়ার বাবা ঘুমিয়ে পড়েছে আর কি। পরের দিন কাকু আবার দোকানে গেছে, কিন্তু কাকু দোকানে গিয়ে দেখে যে খাতাটায় আর কি ধার দেনা লেখা টাকা থাকে, কারণ ওই যে বললাম না অনেক পুরোনো দিনের দোকান, সেখানে কিন্তু অনেক লোক এমন আসে যাদের আর কি চেনা পরিচিত, ওই তুয়ার বাবা মানে কাকু তাদের চেনেন ভালো করে, তাদের বাড়ি কোথায় এটাও জানেন। তো অনেকে এরকম আসে যে 500 টাকা জিনিস কিনে 300 টাকা দিয়ে দিয়ে গেল, 200 টাকা বললো যে পরে এসে দিচ্ছি, এরকম কিন্তু একটা খাতা আছে, ধার দেনার খাতা, আগেকার দিনে এরকম ধার দেনা হতো আর কি কোনো দোকানে। তো সেই খাতাটা একটা তাকের উপরে রেখে দিত, একটা বাক্স সেখানে রেখে দিত। কিন্তু যখন কাকু দোকানটা খোলেন, তখন দেখেন সেখানে নিচে আর কি যেখানে বসে, একটা সাদা কাপড় পেতে যেখানে বসে,
সেই জায়গাটা খাতাটা রাখা এবং খোলা। আর যে পেজটা খোলা ছিল সেটা কিন্তু সেই পেজ যেখানে আর কি ওই ভদ্রলোকের নাম এবং ফোন নাম্বার লেখা ছিল। এটা তো ভাবার কোনো বিষয় নয় যে ওই পেজটাই খুলে পড়ে রয়েছে, কিন্তু ওনার খটকা লাগছে ওইখানে যে ওনার স্পষ্ট মনে আছে উনি ওই ডায়েরিটা যেখানে আর কি লিখে রাখেন সমস্ত কিছু, ওটা তাকের উপরেই রেখেছিলেন। এখানে আসলো কি করে? একটাই উত্তর, যে হয়তো পড়ে গেছে, কোনো কারণে ইঁদুর মিদুর ঢুকেছে, হয়তো পড়ে গেছে। ইঁদুর ঢুকলে তো মুশকিল। উনি আরেক চিন্তা করছেন যে কোনো কিছু কেটে দিল না তো বা এরকম। তিনি 1:30টার দিকে দোকান বন্ধ করে আবার বাড়িতে গেলেন আর কি, যেখানে থাকেন। আবার এসে 4:30-5টার দিকে দোকান খুলবে। তিনি গেলেন বাড়িতে, দুপুরে খাওয়া দাওয়া করলেন, তারপর একটু বিশ্রাম নেন আর কি। নিজের ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছেন। দুপুরবেলা কিন্তু অতটা ভাত ঘুম তার আসে না, একটু বিশ্রাম নেয় আর কি। কিন্তু তিনি অনুভব করতে পারছেন তার পাশে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে আর কিছু বলার চেষ্টা করছে। সে চোখ বুজে মনে হচ্ছে কিছু একটা পাশে কেউ দাঁড়িয়ে রয়েছে আর হাত নাড়িয়ে নাড়িয়ে কিছু একটা বলছে। তিনি হঠাৎ করে চোখ খুলে তাকালেন, দেখলেন যে না, কিছু না। এরকম অনুভব তো তার কোনোদিনও হয়নি। তার একটু না খটকা লাগছে, 2-3 দিন এরকম তার সাথে কেন হচ্ছে? কোনো কি খারাপ কিছু? এগুলো কেন বা হবে? তার স্ত্রীকেও তিনি কোনো কিছু বলছেন না, কারণ তিনি মনে করেন তার স্ত্রী একটু চিন্তা করেন বেশি, মানে সামান্য কোনো কারণে বেশি চিন্তা করে ফেলেন, তাই কিছু বলতেও পারছে না। রীতিমতো তিনি আবার বিকেলের দিকে দোকানে গেছেন, কিন্তু দোকান খুলে তিনি দেখলেন ডায়েরিটা আবার সেম ভাবে ওই যেখানে তিনি বসেন পুরো মনে হচ্ছে কেউ খুলে রেখে দিয়েছে, আর সেই পেজটাই যেখানে তার নাম এবং ফোন নাম্বার লেখা রয়েছে। আজকে তার অবাক হওয়ার তো ভীষণ দরকার, কারণ তিনি ডায়েরিটা খুব সুন্দরভাবে নিচের তাকে রেখেছিলেন কোণার দিকে। মনে করে তিনি গেছিলেন যে এখানে রেখে দিচ্ছি ডায়েরিটা আমি। সেই ডায়েরিটা কি করে এরকম ভাবে খোলা থাকলো? ভীষণ পরিমাণে বিস্মিত হয়ে গেছে তিনি যে কি হচ্ছে তার সাথে এটা। তিনি বাড়িতে গেলেন রাত্রের দিকে, বাড়িতে গিয়ে তিনি স্ত্রীকে না জানালেন যে জানো তো এরকম এরকম হচ্ছে কদিন ধরে। বলছে কি বলছো? তুমি হয়তো রেখেছো, তোমারই মনে থাকছে না, এরকম কি হয় নাকি? প্রথম দিন ঠিক আছে, দ্বিতীয় দিন তুমি ওখানে রেখেছো, তারপরও তাহলে কি হচ্ছে? তোমার কোনো ভুল নয় তো? বলছে না, আমার কোনো ভুল নয়। আর এরকম একটা মনে হলো, দুপুরে ঘটনাটা জানালেন আর কি, যে তিনি শুয়েছিলেন আর কি অনুভব করেছেন। এই কথাটা বলার পরে তুয়ার মা মানে কাকিমা তো পুরো রেগে মেগে গেছে, টেনশন চিন্তা একদম মাথা তার পুরো ধরে বসে আছে। তিনি ভাবছেন, তিনি বলছেন, তুয়া বলছে আর কি, যে মা তখন ভাবছে কেউ টুকটাক করেছে বাবার সাথে, আমাদের ব্যবসার প্রতি কারো নজর আছে আর এই সবই হয়েছে। মা সেই সবই বলে যাচ্ছে, বলছে বাড়িতে কিন্তু পুজো দিতে হবে, বাড়িতে না হলে পুজো আমি দিয়ে আসবো। তুয়ার মা গিয়েছিল, কাকিমা গিয়ে পুজোও দিয়ে এসেছে, ভালো কথা, মন বুঝ দেওয়া। তুয়ার বাবা কিছু বলেনি, যে ঠিক আছে তার মনে যা চেয়েছে সে তাই করেছে, এটা তো চিন্তার কোনো বিষয় নয়। এর মাঝখানে একদিন তুয়ার মা তুয়ার বাবাকে বলছে যে কি ব্যাপার, ওই লোকটা কি এসেছিল? 1800 টাকা বলে কথা, তোমাকে কি দিয়ে গেছে? বলছে না না, দিয়ে যায়নি। তখন তুয়ার মা এই কথা আবার বলছে যে তাহলে তো একবার ফোন করেও তুমি দেখতে পারতে যে ফোন টোন ঠিক আছে কিনা। তখন তুয়ার বাবা বলছে দেখো অনেকদিন হয়ে গেছে, ওনার দেওয়ার ইচ্ছা হলে উনি নিজেই থেকেই দিয়ে যাবেন, আর ফোনেও পাচ্ছি না যখন, তখন ছাড়ো না, এইসব কথা আর বলো না। এইসব কথা বলা মানে আমার নিজেরও টেনশন হবা, আর হয়তো এইসব টেনশনের কারণে আমার সাথে এরকম 2-1 দিন ঘটনা ঘটেছিল। ফোন কিন্তু তিনি আর করেননি। কিন্তু তার 3 দিন পরে, সেদিন ছিল মঙ্গলবার, তারা শুয়েছে, আর রাত্রেবেলা তুয়া বলছে যে আমি পুরো চিৎকার করে উঠেছি, আমার চিৎকার শুনে বাবা মা সবাই উঠে গেছে, আর তারা জিজ্ঞেস করছে যে কি হলো। তুয়া বলছে যে আমি পুরো বিশ্বাস করে আমি স্পষ্ট দেখেছি একজন মধ্যবয়স্ক মানুষ যে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে আর আমার দিকে তাকিয়ে কিছু একটা বলার চেষ্টা করছে, আমার দিকে তাকাচ্ছে, বাবার দিকে তাকাচ্ছে, কিছু একটা বলার সে চেষ্টা করছে। কিন্তু হঠাৎ করে আমি যখন চোখটা কচলি আবার একটু উঠে বসেছি, তখন দেখছি সেখানে তিনি নেই, আর আমি চিৎকার করে ফেলেছি। বাবাকে বললাম যে এরকম এরকম হয়েছে। মা তখন বিশ্বাস করতে পারছে না, মা বলছে যে হয়তো তুই স্বপ্ন দেখেছিস তাই এরকম হচ্ছে, চিন্তা করিস না, কোনো সমস্যা হবে না। মা আমাকে আবার নিয়ে শুয়ে পড়লো, কিন্তু বিশ্বাস করে সেদিন আমি স্পষ্ট একটা অবয়ব দেখতে পেয়েছিলাম, যে আমার সামনে সে দাঁড়িয়ে রয়েছে, কিছু একটা বলার চেষ্টা করছে। আমি জানি না সেটা স্বপ্ন ছিল কিনা না বাস্তব ছিল, কিন্তু সেদিন আমি ভীষণ পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম। আরেক দিনের কথা শুনলে আপনারা সবাই চমকে যাবেন। দুপুরবেলায় দোকান বন্ধ করবে এরকম টাইম, সেই সময় একজন মহিলা এবং তার মেয়েকে নিয়ে তিনি এসেছেন। এসে তিনি প্রায় 20-25টার মতো জামা কাপড় বের করেছেন, কিন্তু একটা জিনিসও নেয়নি। এরকম কিন্তু অনেক কাস্টমার আছে, তুয়ার বলছে যে এরকম অনেকে আসে, এসে অনেক জামা কাপড় খোলায়, কিন্তু তারা আর নেয় না। সেদিন ওই মহিলাটি তার মেয়ে এসে অনেক জামা কাপড় খুলিয়েছে, শাড়ি বাড়ি অনেক কিছু খোলানোর পরে একটা কিছু নেয়নি। এদিকে দেখতে দেখতে টাইমও চলে গেছে, 1:30টার দিকে দোকান বন্ধ করে 2:30টা বেজে গেছে ওনার শাড়ি দেখতে দেখতে, জামা কাপড় দেখতে দেখতে। খিদেও পেয়েছে, শরীরটাও অনেকটা খারাপ লাগছে, গরমের সময় তখন।
একটু রাগও হচ্ছিল তুয়ার বাবার, যেহেতু যে বললাম না তুয়ার বাবার দোকানে কিন্তু কোনো কেউ নেই, কাজ করার মতো কেউ নেই, সমস্ত তুয়ার বাবা একাই সামলায়। ছোট দোকান তো, খুব বড় একটা দোকান নয়, ওই যে পুরনো বলে অনেকে আসে, বেচাকেনা খুব ভালোই হয়, এর জন্য দোকানটা চলে যাচ্ছে আর কি কোনো মতে ভালোভাবেই। সেই দিন না মাত্র দু একটা শাড়ি তিনি ভাঁজ করে, যেহেতু পুরো খুলিয়েছেন, পুরো খুলিয়ে দেখিয়েছেন শাড়িটা কোনো কোনো সমস্যা আছে কিনা, কত হাত শাড়ি, এরকম ভাবে জ্বালিয়েছে সেদিন। দেখার পরে তুয়ার বাবা মাত্র দু একটা শাড়ি ভাঁজ করে না ভেবেছে পরে এসে গুছিয়ে রাখবে। তুয়ার বাবা বাড়িতে চলে এসেছে, আসার পর তার স্ত্রীকে বলেছে জানো তো এরকম এরকম ব্যাপার। বলছে ঠিক আছে তাহলে আজকে চলো, আজকে তোমার সাথেই যাই, গিয়ে আমি শাড়িটাই ভাঁজ করে দিয়ে চলে আসবো। তুয়ার বাবা তো কোনো মতেই রাজি নয়, কারণ ওই যে বললাম তুয়ার বাবা একটু কনজারভেটিভ ওই দিক থেকে ছিল আগে, এখন আর নেই। যে তুমি যাবে কেন দোকানে? বলছে আমি তো আর জামা কাপড় বিক্রি করতে যাচ্ছি না, আমি যাব আর ভাঁজ করে তোমাকে গুছিয়ে দিয়ে চলে আসবো। অনেক বলার পরে তুয়ার মাকে সাথে নিয়েছে তুয়ার বাবা। দোকানে গেছে, তুয়ার সাথে 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 গেছে, একা বাড়ি থাকবে? দোকানের ঝাপটা খোলার পরে তুয়ার বাবা দেখে পুরো অবাক। তুয়ার মা বলছে কোথায় তোমার শাড়ি টাড়ি, কি ব্যাপার শাড়িগুলো কোথায়, চুরি হয়ে গেল নাকি কিছু, এরকম বলছে। বলছে না দোকান তো পুরো আটকানো, সমস্ত কিছু ঠিক আছে, তালা দেওয়া, কোথায় গেল? তিনি ভালো করে দোকানটা খুলে দেখলেন, ভালো করে চারিদিকে যেখানে শাড়িপত্র থাকে আর কি, যে সমস্ত শাড়ি এক জায়গায় রাখা, জামা কাপড়, কারণ তিনি তো বাচ্চাদের জামা কাপড় এক জায়গায় রাখেন, ছেলেদের জামা কাপড় একটু বয়স যাদের তাদের জামা কাপড় আলাদা জায়গায় রাখেন, শাড়ি রাখেন আলাদা জায়গায়, কিন্তু গুছিয়ে রাখা এক জায়গায়, যেখানে আলাদা আলাদা করে রাখেন সেখানে আলাদা আলাদা করে রাখা নেই, এক জায়গায় সমস্ত কিছু ভাঁজ ভাঁজ করে রাখা রয়েছে। ভাঁজটাও কিন্তু খুব ভালো নেই, যে দোকানিরা যেরকম ভাঁজ করে সেরকমও না, কিন্তু মোটামুটি করে গুছিয়ে রাখা। বুঝতে পারছেন কিরকম একটা অবস্থা ওদের? তুয়ার মা না হেসে ফেলেছে, তো তোমার মাথা মাথা সব গেছে, তুমি গুছিয়ে রেখে গেছো তাড়াতাড়ি করে, হয়তো ভালো করে গোছাওনি, এক জায়গায় রেখে গেছো, তোমার মনে নেই। কি হচ্ছে তোমার? তুমি ভুলে যাচ্ছ, তুমি বারবার করে বলছো এইসব ঘটনা ঘটছে, কি হচ্ছে বলো তো? তুমি কি টাকা নিয়ে চিন্তা ভাবনা করছো? এরকম কেন হচ্ছে আমি তো বুঝতে পারছি না। তোমার বাবা না একটা কথাও বলতে পারেনি, কারণ সে কি বলবে এটা তো ভাবার বিষয়। তুয়ার বাবার স্পষ্ট মনে আছে, মনে থাকারই তো কথা, যে এতগুলো শাড়ি আমি রেখে এসেছি। উনি চিন্তা করতে করতে এসেছেন যে এর আগে তো কখনো হয়নি দোকানে আমি এইভাবে অগোছালো করে রেখে এসেছি। একজন সুন্দর মানুষ যে ফিটফাট পছন্দ করে, দোকানটাকে সাজিয়ে রাখে, সেই মানুষটা এগুলো করে এসেছে বলে তার খুব খারাপ লাগছে। তাই যে তার স্ত্রীকে দোকানে কখনো নিয়ে যেতে চায় না, সে তার স্ত্রীকে দোকানে নিয়ে গেছে। বুঝতে পারছেন তার কি অবস্থা? সে তো প্রচন্ড পরিমাণে অবাক হয়ে গেছে, চুপ করে বসে রয়েছেন তিনি। কিন্তু এই সবের মাঝে তিনি খেয়াল করেননি যে তার একটু পাশে যেখানে তিনি বসেন তার বাঁ পাশে ডায়েরিটা সেম ভাবে খোলা রয়েছে। তখন তার স্ত্রীকে বলছেন দেখছো ডায়েরিটা? যখন দেখার পরে, যখন দেখলো আর কি, বলছে দেখছো ডায়েরিটা কিন্তু সেম ভাবে খোলা, এই পেজটাই খোলা, এটা কেন হচ্ছে বলো তো? বলছে কেন, এই পেজে কি কিছু আছে এরকম খোলা থাকছে? তুমি তো বলছো খুলে রাখছো না, তোমার তো এত ভুল কখনো হয় না, এত বছর ব্যবসা করছো তুমি, বিয়ের আগেও তো কত বছর তুমি ব্যবসা করেছো, তোমার তো, তুমি বলছো যে এরকম কখনো কোনো ভুল হয়নি, কখনো তোমার এরকম হয়নি যে তুমি কোনো কিছু ভুলে গেছো, এটা হচ্ছে কেন? কি আছে এই পেজে? বলছে কি জানি। তখন তার নজরে পড়লো একটা পেনের দাগ। কোথায়? যেখানে আর কি সেই ভদ্রলোকের নাম এবং ফোন নাম্বার লেখা রয়েছে সেখানে একটা দাগ দেওয়া রয়েছে। দাগটা দেওয়া রয়েছে কেন বুঝতে পারছেন না? কারণ তার মনে আছে তিনি কোনো দাগ দিয়ে রাখেননি, আর তিনি দেখতে পাচ্ছেন তার স্ত্রী এই নিয়ে কিন্তু ভীষণ পরিমাণে চিন্তা করছে। আর তিনি তো জানেন, আগে বলেছিলাম তিনি জানেন, তুয়াও বলেছে তার মা কিন্তু ভীষণ পরিমাণে ভাবনা চিন্তাওয়ালা মানুষ, এবং এই নিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন মাঝে মাঝে। তো যদি এই কথাটাও বলে যে দাগ দেওয়া রয়েছে আমি দাগ দিইনি, তাহলে আরো চিন্তা করবে। তাই তুয়ার বাবা কিন্তু আর কিছু বলেনি। পরের দিন তুয়ার বাবা সকালবেলায় আবার দোকানে এসেছে, কিন্তু তিনি দোকান খুলে পারেননি। তার 1-2 মিনিটের মধ্যে তিনি যাকে দেখলেন তাকে দেখে তিনি কল্পনাও করতে পারেননি যে তিনি দোকানে আসতে পারেন আর এতদিন পরে এরকম কোনো ঘটনা ঘটতে পারে। তিনি এরকম এসেছেন, আর তিনি কে? তিনি হলেন সেই ভদ্রলোকের স্ত্রী, সেখানে এসেছেন। ওনাকে দেখে প্রথমে চমকে গেছে ওই তুয়ার বাবা, কাকু চমকে গেছে, কোনো কথাই পর্যন্ত বলতে পারছে না। কি বলবে কথা? যে একটা মানুষ যে শাড়ি কিনে নিয়ে চলে গিয়েছিল আর আসেনি, তাকে ফোনে পায়ওনি, একবারই মাত্র ফোন করেছে আর করেনি কখনো, কারণ তুয়ার বাবা এমনই মানুষ, একটু রাগ কম করেন আর মানুষকে একটু বিশ্বাস বেশি করেন। ভেবেছেন হয়তো কোনোদিন না কোনোদিন আসবেন বা এরকম কিছু, কিন্তু তিনি তো ভুলেই গেছেন এইসব ব্যাপারে। শুধুমাত্র কালকের ঘটনাটায় তার একটু খটকা লেগেছিল, আর কালকেই তার মনে পড়েছিল সেই ভদ্রলোকের কথা যিনি শাড়ি নিয়ে গিয়ে টাকা দিয়ে যায়নি। আর আজকেই তার পরের দিনই তার স্ত্রী চলে এসেছে এখানে। তিনি এসে বলছেন যে দাদা আমি একটু বসতে পারি, কিছু কথা ছিল।
বলছে, হ্যাঁ হ্যাঁ, বসুন না। তখন তিনি বললেন যে, দাদা, আপনি হয়তো খারাপ ভাবছেন আমার স্বামীকে। আমার স্বামী কত টাকা নিয়েছিল, মানে কত টাকার শাড়ি নিয়েছিল আপনার কাছ থেকে? বলছে, ৮০০ টাকা। কেন, আপনাকে বলেননি? বলছে, না, আমাকে বলেনি। কারণ যেদিন আমাকে শাড়ি এনে দিয়েছিল তার পরের দিনই তিনি এইভাবে অ্যাক্সিডেন্টে মারা যান। বলছে, তাহলে আপনি জানলেন কি করে? আপনাকে বলেনি তাহলে? আমিও তো আপনাকে বলিনি। আর ফোন নাম্বারে ফোন করেছিলাম, সুইচ অফ ছিল। বলছে, না না, পরে তো আর ফোন করেননি। পরে ফোন করলে হয়তো পেতেন। কারণ সেই সময় আমরা খুব মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম। সিমটা অন্য ফোনে লাগানো হয়নি। ফোনটা বন্ধই ছিল। তারপরে একটু স্টেবল হওয়ার পরে, এখন তো পুরোপুরি হইনি, যেটুকু হতে পেরেছি, তারপরে আরেকটা ফোনে সিমটা ভরি আরকি। কারণ অফিসের কাজে অনেক কলিগ আছে, তাদের ফোন করতে হবে। অনেক টাকা পয়সার ব্যাপার-ট্যাপার রয়েছে, সেখানেও মানে দরকার। ফোন নাম্বারটা তো একান্ত দরকার। আর ফোনটা দুমড়ে মুচড়ে পুরো শেষ হয়ে গিয়েছিল। তাই ফোনটাকে সারানোর কোনো প্রশ্নই আসে না। পুরো ভেঙে চুরে গিয়েছিল। সিমটা তো ভালো ছিল। আর সিমটা দরকার। পরবর্তীকালে আমরা সিমটা ভরি আরকি। আপনি যদি পরে ফোন করতেন কখনো, তাহলে হয়তো ফোনে অবশ্যই আপনি পেতেন। কিন্তু হয়তো করেননি। বলছে, না, তারপরে আর করিনি। কারণ আমার তো বিশ্বাস ছিল হয়তো কোনোদিন না কোনোদিন আপনারা আসবেন, বা আপনি আসবেন, হয়তো ব্যস্ত ছিলেন, বা হয়তো ভুলে গেছিলেন, বা হয়তো কোথাও গিয়েছিলেন। আমি এসবই ভেবেছিলাম। বলছে, দেখুন দাদা, অনেক ব্যাপার হয়ে গেছে। তো সেই কারণেই আসলাম। তখন তুয়ার বাবা একটা কথাই বলছে, দিদি একটা কথা বলি? আপনি বলছেন যে আপনার স্বামী, মানে দাদা, এরকম আগে থেকে কোনো কিছু জানায়নি, তার পরের দিন এরকম ঘটনা ঘটলো। তাহলে আপনি জানলেন কি করে যে আমার কাছে তার দেনা? নাকি আপনি কোনো কিছু কিনতে এসেছেন, আবার ফিরে এসেছেন এখানে? বলছে, না না, আমরা এখান থেকে চলে যাওয়ার পরে আর কখনো ভাবিওনি যে এখানে ফিরে আসবো। কিন্তু বাড়িতে কিছু কিছু ঘটনা ঘটছিল, যে কারণে আমার একটু সন্দেহ হচ্ছিল। তারপরে এমন একটা স্বপ্ন আমার আসলো যে আপনার দোকানে আসতে বাধ্য হলাম। বলছি, কি রকম? তখন তিনি বলছেন যে তেমন কোনো ভয়ের কিছু না। কিন্তু বাড়িতে অনুভব করতাম যে আমার মেয়ের বাবা ওই বাড়িতেই আছে। কিন্তু সেটা আমার অনুভবের উপরেই। অনেকে বিশ্বাস করত, অনেকে করত না। অনেকে বলত অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার একটা মেয়ে রয়েছে, স্ত্রী রয়েছে। সেই টানে হয়তো সে এখনো মুক্ত হতে পারেনি। এরকম অনেকে বলত। অনেকে বিশ্বাসই করত না। কিন্তু আমি অনুভব করতে পারতাম যে আমার স্বামী তখনো পর্যন্ত মুক্ত হয়নি। কিছু একটা টান বা কিছু একটা ব্যাপার রয়ে গেছে, যার কারণে সে এই পৃথিবী ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে যেতে পারছে না। প্রথম আমার খারাপও লাগতো। মাঝে মাঝে মনে হতো আমি স্বপ্নের মধ্যে আমার স্বামী আসছে, কিন্তু সেটা অস্পষ্টভাবে। সে আমাকে কিছু বলতে চাইছে। কিছু একটা সে বলতে আমাকে চাইছে। আমি তো বুঝতে পারছি না। আমার খুব কষ্ট হতো। আর সেই সময় মানসিকভাবে এতটা বিধ্বস্ত আমি ছিলাম যে আমার স্বামী আমার স্বপ্নে আসলে আমি শুধু কান্নাই করতাম। আমি কষ্টই পেতাম। স্বপ্নের মধ্যেও কাঁদতাম, এদিকে বাইরেও কাঁদতাম। এমন একটা পরিস্থিতির মধ্যে আমি ছিলাম। কিন্তু এই বেশ কিছুদিন ধরে একটা ঘটনা ঘটছে। কোনো টাকা-পয়সা যদি আমি এক জায়গায় রাখি, সেই টাকাটা আমি এসে দেখি খাটের পরে রয়েছে। আবার গুছিয়ে রাখি, আবার দেখি খাটের পরেই রয়েছে টাকাটা। এরকম কেন হচ্ছে বুঝতে পারতাম না। ১ম এ ভাবতাম যে হয়তো আমার মানসিক কোনো সমস্যা হচ্ছে। আমিই রাখছি, আমিই ভুলে যাচ্ছি। কারণ এটা হওয়াটাই স্বাভাবিক। এতটা কষ্ট আমি পেয়েছি। আর সবাই সেটা ভাবতো। কাউকে বললে সে ভাবতো যে, "তুমি এরকম চিন্তা করছো? কি করছো তোমার মনে থাকছে না।" কিন্তু বিশ্বাস করুন, আমি পরে ভাবতাম, নিজেকে স্থির রাখার চেষ্টা করতাম। তবুও দেখতাম যে না, আমি টাকাটা রেখে দিয়েছি। আমি পুরো মনে করে আছি টাকাটাই রেখে দিলাম কিন্তু। কিন্তু যদি আমি কোনো কাজে বাইরে যেতাম, ভিতরে এসে দেখতাম খাটের পরে সেই টাকাটাই রয়েছে। কখনো, কখনো টাকার ব্যাগটাকে আমি বাইরে রেখে দিতাম। তখন দেখি ডাইনিং টেবিলের পরে আমার সেই টাকাগুলো রয়েছে। আমি ১ম কিছুই বুঝতে পারতাম না। এমনও হয়েছে আমি ডাক্তারের কাছে গিয়েছি যে এরকম আমার কেন হচ্ছে? তারা ওষুধ দিয়েছেন, ওষুধ খেয়েছি। তারা বলছে যে আমি মানসিকভাবে বিধ্বস্ত বলেই আমার এরকম সমস্যা হচ্ছে। আমি ভুলে যাচ্ছি সমস্ত কিছু। আপনার ঠিক থাকতে হবে, কোথাও ঘুরতে যেতে হবে। কিন্তু সেই সময় আমার কোথাও ঘুরতে যাওয়ার কি মন ছিল? আপনিই বলুন। কোথায় যাবো আমি তখন? একদিন খুব কাঁদলাম ঠাকুরের সামনে বসে যে এরকম কেন হচ্ছে? একদিন এমন পরিমাণে কাঁদছি আর তাকে বলছি, যদি কোনো কিছু তুমি বলতে চাও। আমার তখন মনে হচ্ছিল যে আমার স্বামী আমাকে দিয়ে কিছু বলানোর চেষ্টা করছে। কারণ আমি তাকে অনুভব করতাম। এই রিসেন্ট কদিন হয়েছে তাকে আমি অনুভব করছি সে কিছু বলতে চায়। আর এরকম টাকার আমি একটা কানেকশন করার চেষ্টা করতাম। যে নিশ্চয়ই সেই কিছু আমাকে বলার চেষ্টা করছে। একদিন খুব কাঁদলাম। বলার চেষ্টা করলে যদি কোনো সমস্যা হয়, যদি কিছু বলার থাকে, তাহলে তুমি আমাকে স্বপ্নে এসে বলো। কিন্তু এই মাত্র ২ দিন হয়েছে তিনি আমাকে স্বপ্নে এসে বলছেন, তাও খুব ছাড়া, ছাড়া ভাবে, যে একটা দোকান আছে সেখানে টাকা পাবে। সেই টাকাটা তুমি দিয়ে আসো। কোন দোকান সেগুলো স্পষ্ট করে বলতে পারছে না। শুধু এইটুকুই বলে সে স্বপ্নে মিলিয়ে গেল। আমি ঘুম থেকে উঠলাম। স্বপ্নটার কথা মনেই করতে পারছিলাম না যে আমি কি স্বপ্ন দেখেছি। অনেক চেষ্টা করে আমার একটা দোকানের কথা শুধু মনে পড়ল, দোকান, দোকান। আর তখন আমি ভাবলাম, দোকান বলতে আমি রিসেন্ট কোন দোকানে গেছি? তার মানে আপনারই দোকান। কারণ এখানে আসার পরে আপনার দোকান ছাড়া আমি কোনো দোকান থেকে কোনো জিনিস কিনিনি।
তাহলে কি কোনো টাকা সে পাবে? আমি দুয়ে দুয়ে চার করার চেষ্টা করলাম। এই যে টাকা, একটা দোকান, কিছু বলতে চাইছে, এত টেনশন করছে সে মুক্ত হতে পারছে না। তখন আমি ঠান্ডা মাথায় সমস্ত কিছু ভাবলাম। শেষ যে শাড়িটা আমাকে দিয়েছে, শাড়িটা আমি কখনো তো পরতে পারিনি। জামদানি শাড়ি দিয়েছিল, লাল শাড়ি। সেই শাড়িটাকে বের করলাম। শাড়িটাকে তো নিয়ে এসেছিলাম। শাড়িটাকে দেখলাম যে শাড়ি কি কিনেছিল। তারপরে পকেট তার কাটা। আমি সেদিনই সন্দেহ করেছিলাম যে টাকা মার গেল না তো, কেউ টাকা চুরি করে নিল না তো। কারণ যেভাবে পকেট কাটা ছিল সেভাবে পুরো বুঝতে আমার অসুবিধা হয়নি যে এটা কোনো পকেট মারের কাজ হতে পারে। আর সেদিন রাত্রেবেলা আমি কিন্তু অনেক খুঁজেও মানিব্যাগটা কোথাও পাইনি। পরের দিন সকালে দেখলাম যে আমার কাছ থেকে টাকা চাইলো যে আমার কাছে 1000 টাকা দাও, একটু সমস্যা, আমি তোমাকে এসে আবার দিয়ে দিচ্ছি। আমি তো অবাক হয়ে গেলাম, কারণ তার কাছে আমি জানি 3-4 হাজার টাকা সবসময় থাকে মানিব্যাগের মধ্যে। তাহলে তো মানিব্যাগ চুরি হয়ে গেল। তখন আমি সেদিন মানে ঠান্ডা মাথায় ভাবলাম, তার মানে নিশ্চয়ই শাড়িটা নিয়ে এসেছিল, আর সেই শাড়িটাই টাকা না দিয়ে নিয়ে এসেছে আমার জন্য। এটা শুধুমাত্র আমার অনুমান, আর অনুমানের উপর ভিত্তি করেই আপনাকে এসে আমি বলেছিলাম যে কত টাকা আপনি পাবেন আর শাড়ি, কিন্তু আপনি সঙ্গে সঙ্গে বলে দিলেন যে এরকম। তাহলে সত্যি আমার অনুমানটা সঠিক। তুয়ার বাবার চোখে জল। স্বাভাবিক, কষ্ট পাচ্ছে তিনি লোকটার জন্য, যে এরকম একটা ঘটনা ঘটে গেল। আর তিনি শুধুমাত্র টাকাটা ফেরত দেওয়ার জন্য এরকম তিনি করছিলেন, আর তার মাঝখানে এসে তিনি উপকারও করে গেছেন। আমার শাড়ি কাপড় ভাঁজ করে পর্যন্ত দিয়েছেন। এটা কি মানা যায়? এটা কি বিশ্বাস করার মতো কোনো ঘটনা? তিনি তখন সমস্ত ঘটনা খুলে বললেন যে আমার সাথে এরকম ঘটনা ঘটেছে। ফোন নম্বরের পেজটা বারবার করে খুলে রাখতেন। হয়তো আমাকে বোঝানোর চেষ্টা করতেন যে আপনি এখন ফোন করুন, আপনি ফোনে পাবেন। আপনাকে হয়তো ফোনে পেতাম আর বলতাম যে এরকম। টাকা দেওয়ার জন্য, টাকা ফেরত দেওয়ার জন্য তিনি কি না কি করলেন। সত্যি এমন অনেক মানুষ থাকে যারা সৎ হয়, মৃত্যুর পরেও তারা কোনো ঋণ রেখে যায় না, শোধ করে দেওয়ার চেষ্টা করে। বাড়িতে এসে জানিয়েছিল তুয়ার বাবা এইসব ঘটনা। কাকিমার চোখে জল। তিনিও খুব আফসোস করছেন, কষ্ট পাচ্ছেন, কারণ তিনি তো দু একটা কথা বলেছেন না, ওই লোকটার সম্পর্কে টাকা মেরে দিয়ে চলে গেছে এরকম এরকম। কাকিমার তো প্রচন্ড কষ্ট লাগছে সেই মানুষটার জন্য। তুয়া তো তখন কিছুই বোঝে না, পরে শুনেছিল, পরে ভালো করে আরো শুনে ঘটনাটা বললো। তো এই ছিল ঘটনা। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি আপনাদের সাথে বা আপনার পরিচিতদের সাথে যদি কোনো ঘটনা ঘটে থাকে, যেটা অলৌকিক হোক, দৈবিক হোক, ঐশ্বরিক হোক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় পাঠাতে পারেন। আমার মেইল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, আপনারা সেখানে গিয়ে আমাকে মেইল করতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।